কাকতালীয়ভাবে মানুষের জীবনে এমন অনেক মর্মান্তিক ঘটনা ঘটে যায় যা আমরা ভাগ্যের পরিহাস বলে ধরে নিই। তেমনই একটা গল্প আজ আপনাকে শোনাবো। গল্পটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাক্ষসগণ। বিপদনিক হবার অল্পদিন পরেই সুরেশ সলিমপুরের স্টেশনে বদলি হয়ে গেল। মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, নিকটের লোকজনের বাস খুবই কম। রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন। কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে। তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মেস করে থাকেন। এছাড়া বড় একটা বসতি নেই। বিকেলের ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুল মাস্টারের মেসের বাসার তাস খেলার আড্ডায় যায়। সন্ধ্যা 7টার সময় ডাউন যাত্রীগাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেখানেই থাকে। পরে খানিকক্ষণ স্টেশনের কাজকর্ম করার পর রাত্রি 9:30টার শেষের গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারের ছোট্ট ঘরটিতে ফিরে এসে ওবেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পর সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে। ব্রাঞ্চ লাইনের স্টেশন, রাত্রে আর ট্রেন নেই। জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা। একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে। মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে বলেছিল, আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি? ফের বিয়ে করো, কথা রাখবে ঠিক বলো। সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ছি, ওসব কথা কি বলতে আছে? তুমি সেরে উঠবে। ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথ্যি দেবেন। ওরকম কথা আর তুলো না, ভয় হয়। মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন। ছি। সে পূর্ণিমা কাটেনি। কর্ম ভারাক্রান্ত নিরানন্দ প্রবাসে দিনগুলিতে নলিনীর সেই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্যমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে, নিশীথে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো। বিশেষ করে এই সব রাত্রে যখন সে একা। মাঘ মাসের সকালবেলা এইমাত্র স্টেশন থেকে সে রাঁধতে বসেছে। একটি 12-13 বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে করে ঘরে ঢুকে লাজুক সুরে বললে, মা পাঠিয়ে দিলেন। থালাতে 6-7টি বাটিতে নানান তরকারি। সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল। কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারি বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে, বাটি এখন থাক, রেখে দিন আপনি, জি এসে নিয়ে যাবে এখন। শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল। সুরেশ ভাবলে, বড়বাবুর বাসা থেকে এসেছে বটে, কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে। এতদিন এ মেয়েটিকে কখনো দেখেও নিত। বেশ শান্ত মুখখানি। মাসখানেক কেটে গেল। ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা একঘেয়ে একরঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে। সেই মেয়েটি আরও একবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে। মেয়েটি বড়বাবুর ভাঙিনে, মা নেই, বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকরি করেন। সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে। মামিমাকেই মা বলে ডাকে। এসব খবর সুরেশ ক্রমে জানতে পারে। একদিন কি কাজে মেয়েটি এলো। সুরেশ কথায় কথায় বললে, রুনু, পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে, সাজার অভাবে খাওয়া হয় না, গোটা কতক সেজে রেখে যাবে। রিনু অমনি পান সাজতে বসে গেল। নিপুণ হাতে এক রাশ পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা পরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল। বিছানার ধারে পানে ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে, দুখানা পয়সা দিন আমাকে। সুরেশ বুঝতে না পেরে বললে, কেন বলো তো? বউ মারা গিয়ে সন্ন্যাসী হয়েছেন বুঝি? না মশলা, না একটু এলাচ দারচিনি, শুধু ধনে চাল দিয়ে পান সাজা। পয়সা দিন, আমি ভুজুয়া পোস্টম্যানকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে। একদিন তার কোটটার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে। ট্রেন পাশ করে বাসায় ফিরে সে দেখতে পায়
তারপর উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবাহস্ত্রের সন্ধান পাওয়া যায় না। হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তাপোশের নিচে তার ছোট পাথর বাড়িতে এক বাটি বেলের শরবত কে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে। স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে। টিকিট বিক্রির জানালায় পয়সা গুনে দিতে দিতে ভুল হয়। নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরো অদ্ভুত অদৃষ্টপূর্ব হয়ে ওঠে। ঝি পাঁচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো। কৈফিয়তে সুরে বললে, একটু বেলা হয়ে গেল বাবু, এই দুপুরের গাড়িতে রেনু দিদি আবার চলে যাবে কিনা, তাই সকাল সকাল বাবুদের পাঠ সেরে তবে আসছি। সুরেশ যেন আকাশ থেকে পড়লো। বলে, রেনু আজ চলে যাবে? কই তা তো, কেন আজ কেন? আমি তো কিছুই জানি না। কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল। পরের বাড়ির মেয়ে, তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না। যাই যাক না, তার কি। পাঁচির মা বললে, নিজের বাপের কাছে চলে যাবে, বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কিনা তাই মেয়ে দেখতে আসবে, গেলেই বাঁচে। যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে, না একটু যত্ন না একটু আস্তি। 12টার ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই। সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে নিয়ে কোট পড়েছে। রেনু বাসার সদর দরজা পার হয়ে উঠোনে এসে ঢুকলো। একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বললে, আমার একটা সেফটি পিন সেদিন কি এখানে ফেলে গিয়েছি? সুন্দর করে চুল বাঁধা, পরনে খয়েরি রঙের জমির উপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি, গলায় সরু চেনহার, একরাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ। সুরেশ বললে, তুমি আজ চলে যাবে রেনু? কই সে কথা তো জানি নে, এই 12টার গাড়িতেই যাবে বুঝি? রেনু একন ওকন কি খুঁজছিল। বললে, আবার এই কাচের গ্লাসটা সোজা করে বসিয়ে রেখেছেন, একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন। হ্যাঁ, আমি তো এই গাড়িতেই যাব। একটা সেফটি পিন দেখেছেন কোথাও? কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করার আগেই রুনু বলে উঠল, না, সে পাওয়া যাবে না। আচ্ছা আমি যাই, গাড়ি এলো বলে। কথা শেষ করেই হঠাৎ সে সুরেশের পায়ের কাছে উবুর হয়ে প্রণাম করে উঠে শান্ত নত মুখে সদর দরজা পার হয়ে চলে গেল। পূর্বেও ঘরে কেউ ছিল না, এখনো ঘরে কেউ নেই। তবুও সন্ধ্যার ট্রেনখানা পাশ করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হলো সব খালি, কেউ কোথাও নেই, ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা। মাসখানেক পর বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উপস্থিত করলেন। সে তার ভগ্নিপতির স্বঘর, বিশেষত রেনু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে। সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব। প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছা হলো না, পরে চুপ করে রইল। বড়বাবু প্রবীণ ব্যক্তি, সুরেশের বয়স সবে 23, সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখালেন না। তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন। বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগলো। ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশাই রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী, তাদের খুব পছন্দ হয়েছে। সামনে মাসেই শুভ কাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা। শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল। উভয়ের ঠিকুজি গোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ। মিলনের বহু বাধা, নক্ষত্রা সব তির্যক গতিতে অবস্থান করছে, বিবাহ অসম্ভব। সুরেশের বিধবা মা কেঁদে বললেন, তার ছেলের নরগণ, তিনি কখনোই এ পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। জ্যাঠামশাইও সম্মতি দিতে পারলেন না, তবে খুব দুঃখিত হলেন, কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল। সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারেই বন্ধ করে দিলে। তবে তার গ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করবে, গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে। সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন, নানা মতে বোঝালেন, কান্নাকাটিও কম করলেন না। পাঁচির মার মুখে রেনু ও সুরেশের পূর্ব পরিচয়ের সব কথা শুনে বললেন, কোথাকার এক রাক্ষসী, সে আমার ছেলেকে ফাঁদ পেতে ধরতে এসেছিল। তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক, দরকার নেই আমার ছেলের বউয়ের সে বাড়ি। ইত্যাদি। বিবাহ হলো না।
বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের সদ্ভাব আর তেমন রইল না। বড়বাবু আর ভালো করে কথাই বলেন না। বছর ঘুরতে না ঘুরতে সুরেশের অন্যত্র বিয়ে হয়ে গেল। অবস্থাপন্ন ঘরে সুন্দরী মেয়ে, নাম আভাবতী, বেশ নম্র লাজুক। সুরেশ বিবাহের অল্পদিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এলো, মাদার গাছের তলায় ছোট্ট বাসাটিতে। তারপর তারা দুজনে যে সুখের নীড় বাঁধল, সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন। শেষ পর্যন্ত সুরেশের মনে হলো ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে। গণকের কথা একেবারে উড়িয়ে দেবার জিনিস তো আর নয়, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ইতিমধ্যে আরও একটা খবর সে পেয়েছে, রেনুর বিবাহ কোনো রকমে হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছেন। আরও 1 বছর কাটল। আভাবতী শুধু যে আভাতে সুন্দরী, শুধু যে দেখতে সুন্দরী তা নয়, তার আয়পয়ও যে খুব ভালো তার প্রমাণও শীঘ্রই উপস্থিত হলো। সুরেশ বিখ্যাত পাটের ব্যবসার গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তামিল করার জন্য প্রস্তুত হলো। মাইনেও গেল বেড়ে। যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল। স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে একটা বিদায় ভোজে আমন্ত্রণ করে আকণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন। চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারো দুমত দেখা গেল না। সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেক সন্দেহ প্রকাশ করলেন। রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো। আভাবতী ভারী গোছালো মেয়ে। সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধাছাদা ঠিক হয়ে গেল। মায় ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়না চূর্ণি, পানের ডিবেটি সকলের উপরে রাখা পর্যন্ত, পাছে বা কখনো পথে দরকার হয়। সকাল 9:30টার ডাউন যাত্রী গাড়ি স্টেশন এসে লাগলো। ছোট্ট স্টেশন, বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না। যাত্রীর দল কে কার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে। সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে মেয়ে কামরায় তুলে দিতে গেল। মেয়ে গাড়ির সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এইমাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নেওয়াবার অপেক্ষা করছে। সঙ্গে একটা পৌঢ়া, একটি ছোট্ট ট্রাঙ্ক ও একটা বড় বোচকার নিকটে নামালো। সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। আর একবার ভালো করে চেয়ে দেখল, না, তার ভুল হয়নি, ঠিকই দেখেছে সে। সরু পাড় ধুতি পরা, হাত খালি, মাথায় আদ্রুক্ষ চুল, বিধবা বেশে রেনু। সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না। দিশাহারাভাবে সে নিজেদের গাড়িতে উঠল। রেনু সম্ভবত তাকে দেখেনি, তার চোখ অন্যদিকে ফেরানো ছিল। সুরেশের সারা শরীর দিয়ে যেন কি একটা ঝাঁঝ বেরোচ্ছিল। নিজের কতটা অজ্ঞাতসারে তার মনে হলো, উফ, কি বেঁচেই গিয়েছি। মার কথা যদি তখন না শুনতাম। রাক্ষসীর ফাঁদই তো বটে, আটকেছিল তো পা, আর একটু হলেই ফাঁদে। তার আরও মনে হলো বড়বাবু এ খবর পূর্বেই জানতেন, কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন। তারপর কখন গার্ড হুইসেল দিয়েছে, কখন গাড়ি চলেছে, এসব তার খেয়ালই নেই। কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখল প্ল্যাটফর্মের পূর্ব দিকে তারের বেড়ার ওপারকার খিলান বসানো পাকা ধাপ ডিঙিয়ে আগে আগে মালপত্র হাতে ভজুয়া পয়েন্টসম্যান, পেছনে পৌঢ়াটি ও সর্বশেষে নম্রমুখী রেনু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে। হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতিশূন্য এক আত্মীয়র দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধা অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো। কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দদ্বীপটি নির্বাহিত হয়ে গেল চিরদিনের মতো? দ্রুতগামী ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখল। রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে। দরজা তখনও খোলা হয়নি, বোধহয় ভজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে। পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বে সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না।